মারহাবা মারহাবা মারহাবা, শুকরান শুকরান শুকরান, ইয়া হাবিবি। ঘটনা তো ঘটাই দিছে ভাই, আর এমন অ্যাকশন বছরে দুই একটা করলেই তারের মতন সোজা হয়ে যাবে। আজকে 3 সেক্টরের 3 সাপের মাথা কেটে দিছে। কোন 3 মূল সাপরে খায়া ফেলছে। আলহামদুলিল্লাহ, আমি মনে করি সাহস হচ্ছে সবচেয়ে জরুরি। সাহস কলিজাটা, বডি ডাজন্ট ফ্যাক্ট। হ্যাঁ, বডি হয়তো কিছুটা কাজ আছে, ভিতরে সাহস থাকতে হবে। আর এই সাহসেরই আরো একটা চমক দেখিয়েছে। এই প্রথম মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস চেষ্টা করেও একটা বিষয় পারেনি, কিন্তু শেষ পর্যন্ত যা ঘটেছে এটা এদেশের জনগণ তাদের জন্য যুগান্তকারী সুখবর, বিরাট সুখবর। দর্শক, মাননীয় প্রধান উপদেষ্টা দায়িত্ব নেওয়ার পর থেকে আমি এমন কিছু দেখি না যে তিনি চেষ্টা করেছেন কিন্তু পারেন নাই। তিনি সবকিছু পেরেছেন। এটা করার জন্য হেরাম লাগে, গুন্ডা লাগে। আমি ওয়াকারকে ডিসমিস করলাম। আমি আপনার পক্ষে। অনলাইন অ্যাক্টিভিস্টরা যারা দেশপ্রেমিক তারা আপনার পক্ষে। যারা মির্জাফরি করছে তাদের স্থান কোথায় হয়েছে এটা তো আপনারা জানেন। যদি বুকের মধ্যে জায়গা চান আর ওই সেলুটের জায়গাটা যদি চান, তাহলে সবাই মিলে একটা জায়গায় আসেন ভাই, একটা জায়গায় আসেন। একটা নতুন বাংলাদেশ গড়ার জন্য যা যা করার তাই করা যাবে ভাই। ভারতকে টুকরো টুকরো করার ঘোষণা দিয়েছেন তিনি। ভারতকে প্রায় 14-15টা ভাগে ভাগ করার কথা বলেছেন এবং তিনি পতাকা এঁকে ফেলেছেন, ম্যাপ এঁকে ফেলেছেন। জিএম কাদের মানে জাউরা কাদের আর তার বউকে কোনো দেশে যেন যেতে না পারে সেজন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আইন এখন তাদের দরজার কাছে করা নাড়ছে। যে কোনো সময় গ্রেফতার হবে জাতীয় পার্টির সকল কুলাঙ্গাররা। প্রিয় দর্শক, আজকের আলোচনায় এমনই এক ঘটনা নিয়ে আলোচনা করব যা বাংলাদেশের সার্বভৌমত্বের উপর বিশাল এক হুমকি হয়ে দাঁড়িয়েছে। এখন দায়িত্ব অন্তর্বর্তী সরকারের। তারা কি এই চুক্তিকে পুনর্মূল্যায়ন করে বাংলাদেশের স্বার্থ সুরক্ষিত করতে পারবে? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আমি আশা করছি যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে এই ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না, চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। প্রিয় দর্শক, আজকের আলোচনায় এমনই এক ঘটনা নিয়ে আলোচনা করব যা বাংলাদেশের সার্বভৌমত্বের উপর বিশাল এক হুমকি হয়ে দাঁড়িয়েছে। চট্টগ্রামের মিরসরাইয়ে বঙ্গোপসাগরের কোল ঘেঁষে অবস্থিত 900 একর জমি, যেটা শেখ হাসিনা ভারতের বিতর্কিত শিল্পগোষ্ঠী আদানিকে দিয়েছে। মিরসরাইয়ে আদানির এই প্রকল্পকে বাংলাদেশের পেটের মধ্যে একখণ্ড ভারত হিসেবেই দেখছেন দেশের নিরাপত্তা বিশ্লেষকরা। এখন অন্তর্বর্তী সরকার সেই জমিকে ঘিরে বিপাকে পড়েছে। এই জমি উদ্ধারে 8 মাস আগে ভারতে জানানো হলেও এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি দেশটি। প্রিয় দর্শক, এই জায়গাটি শুধু একটি অর্থনৈতিক অঞ্চলের জমি নয়, এটি বাংলাদেশের কৌশলগত ভৌগোলিক হৃৎপিণ্ড। কারণ চট্টগ্রাম, কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রামের যাতায়াতের জন্য মিরসরাইয়ের এই অঞ্চলকে বলা হয় বাংলাদেশের চিকেন নেক। একে বিচ্ছিন্ন করে দিতে পারলেই দক্ষিণ পূর্বাঞ্চলের বিস্তীর্ণ ভূখণ্ড দেশের মূল অংশ থেকে একেবারে আলাদা হয়ে যাবে। মিরসরাইয়ের মানুষ প্রথম থেকে ক্ষুব্ধ ছিল। সাধারণত কোনো এলাকায় বড় শিল্প প্রকল্প হলে স্থানীয়দের জন্য কর্মসংস্থান তৈরি করা হয়, ব্যবসার সুযোগ হয়। কিন্তু এখানে হলো একেবারে উল্টোটা। শ্রমিক আসবে ভারত থেকে, ইট পাথর বালু যাবে ভারত থেকেই। এমনকি প্রকল্পের গেট পার হওয়ার অনুমতিও থাকবে না স্থানীয়দের জন্য। কিন্তু উন্নয়ন কি একতরফা হতে পারে? এখানে বাংলাদেশ কোনো অর্থনৈতিক সুবিধা পাচ্ছে না, জমির দাম ধরা হয়নি, স্থানীয় প্রতিষ্ঠান বাদ পড়েছে, কর্মসংস্থান নেই, এমনকি করও ভারতের হাতেই থাকবে। অর্থনীতিবিদদের মতে এটি প্রকল্প নয়, বরং একটি ঔপনিবেশিক ব্যবস্থার আধুনিক রূপ। ভারতের অর্থনৈতিক উপনিবেশ গড়ে তোলার হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে এই জমি। প্রিয় দর্শক, এবার আপনাদের বর্তমান চিত্রটা একটু তুলে ধরতে চাই। 2023 সালের 5 আগস্ট শেখ হাসিনার পতনের পর এখানকার ছবিটা বদলে গেছে। ভারতীয়রা প্রকল্প ছেড়ে পালিয়ে গেছে। দীর্ঘদিন যেখানে স্থানীয় মানুষ যেতে পারত না, সেখানে এখন খোলা জায়গা। পার্শ্ববর্তী আরও 700 একরের বিষয়ে কোনো লিখিত চুক্তি না থাকায় সেটি মুক্ত ঘোষণা করেছে প্রশাসন। তবে 900 একর এখনও চুক্তির আওতায় আছে। অন্তর্বর্তী সরকার এই চুক্তিটি পুনর্মূল্যায়নের জন্য দিল্লিকে চিঠি দিয়েছে 8 মাস আগে, কিন্তু ভারতের তরফ থেকে কোনো জবাব আসেনি এখনও। বিজয়ের পক্ষ থেকে বলা হচ্ছে এটি আত্মঘাতী প্রকল্প। প্রধান উপদেষ্টার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রকল্প বাতিলের প্রস্তাব পাঠানো হয়েছে। সিদ্ধান্ত হলে তালিকা থেকে বাদ দেয়া হবে। প্রিয় দর্শক, আপনাদের কাছে একটি প্রশ্ন রেখে আজকের আয়োজন শেষ করতে চাই। আগামী দিনে এই চুক্তি কি বাতিল করতে পারবে কোনো রাজনৈতিক সরকার? আজকের এই আলোচনায় এটি পরিষ্কার। এটি নিছক একটি
শিল্প প্রকল্প নয়, এটি বাংলাদেশের ভৌগোলিক নিরাপত্তা, সার্বভৌমত্ব আর অর্থনৈতিক ন্যায্যতার প্রশ্ন। একটি সরকার ক্ষমতায় টিকে থাকার স্বার্থে এমন একটি সিদ্ধান্ত নিয়েছিল যা ভবিষ্যতে পুরো জাতির অস্তিত্বের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারত। এখন দায়িত্ব অন্তর্বর্তী সরকারের। তারা কি এই চুক্তিকে পুনর্মূল্যায়ন করে বাংলাদেশের স্বার্থ সুরক্ষিত করতে পারবে, নাকি ভারতের চাপে আরেকটি আত্মঘাতী চুক্তির দিকেই এগোবে? বাংলাদেশের মানুষ আজ সেই উত্তরই খুঁজছে। একটা পর্যায়ে চিরশত্রু চীনের কাছেও এই এসিও সামিটে গিয়ে আপনারা দেখেছেন ভারতীয় কলকাতা নিউজের মতে আপনার চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে বাপ ডেকেছেন নরেন্দ্র মোদী। এটা আমার বক্তব্য না, এটা কলকাতার বক্তব্য। আজকে নজিরবিহীন আরও একটা আপনার খবর, সেটা হলো এবার ইউরোপ থেকে, যা সারা ভারতের নয়, সারা ভারতীয়দের মধ্যে, পৃথিবীতে যারা বসবাস করে ভারতীয়রা, তাদের মধ্যে এক ধরনের তুলপার বা আপনার তুফান তুলেছে সেই জায়গাতে। সেটা কি, আপনার ইউরোপের অস্ট্রিয়ার যা রাজধানী ভিয়েনা ইকোনমিক আপনার গান্থার জন, যে নামে পরিচিত এবং পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট, ভেরি নাম করা পাবলিক, আপনার উনি বলেছেন ভারতকে খণ্ড বিখণ্ড করে দেওয়ার প্রস্তাব করেছেন ইউকে বা ইউরোপিয়ান ইউনিয়নকে। কেন? এবং সেই সাথে উনি বলেছেন যতদিন পর্যন্ত নরেন্দ্র মোদী গভর্নমেন্ট বিশেষ করে এবং বিজেপি গভর্নমেন্ট ভারতের অধীনে থাকবে, ভারতের ক্ষমতা থাকবে, ততদিন পর্যন্ত ভারতীয়দেরকে কোনো ধরনের ইউরোপের ভিসা না দেওয়ার জন্য উনি আহ্বান জানিয়েছেন। 100% পর্যন্ত ট্যারিফস আরোপের ঘোষণা দিয়েছেন এবং ভাষা এবং ধর্মের ভিত্তিতে টুকরো টুকরো করে দেওয়ার প্রস্তাব করেছেন। এবং এই স্ক্রিনশটটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখানে দি ট্রুথ ইন্ডিয়া নামের মানে যারা একটা মানে এক্স অ্যাকাউন্ট এটা শেয়ার করেছে না, এটা হিন্দুস্তান টাইমসও এটা প্রচার করেছে তারা। এবং আমার এই ক্লোজ কলে আপনারা দেখতে পাবেন ভদ্রলোকের টুইটটা এখানে দেওয়া আছে, কি কি প্রস্তাব করেছেন উনি, এবং এটা নজিরবিহীন একটা কন্ট্রোভার্সি বা বিতর্ক সৃষ্টি করেছে ভারতের ভিতরে। এর মধ্যেও আর অনেকগুলো ঘটনা যাচ্ছে নরেন্দ্র মোদী এবং বিজেপি গভর্নমেন্টের বিরুদ্ধে। লেডিস এন্ড জেন্টলম্যান, মনে হচ্ছে যে ভারত বিরোধী একাট্টা হচ্ছে সারা পৃথিবীতে। এর মধ্যে হচ্ছে উল্লেখযোগ্যভাবে অভিযোগটা করেছেন নরেন্দ্র মোদী গভর্নমেন্টের বিরুদ্ধে, সেটা হচ্ছে যে ধর্মের ভিত্তিতে মানুষকে নির্যাতন, ভাষার ভিত্তিতে মানুষকে নির্যাতন, সীমাহীন মানবাধিকার লঙ্ঘন, এবং রাশিয়া ভ্লাদিমির পুতিনের মতো একজন ডিক্টেটরের কাছ থেকে তেল কিনে এই ইউক্রেন রাশিয়া যুদ্ধের এই মানুষের রক্তের উপর দিয়ে মানে প্রফিট লাভ করা, মানে করতে চাওয়া বা করতেছে যারা, সেই ভারতীয়দের প্রতি একাট্টা হচ্ছে আমেরিকার পরে ইউরোপও। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে খুব খারাপ সময় যাচ্ছে নরেন্দ্র মোদী এবং বিজেপি গভর্নমেন্টের জন্য। এই তুফান বা যে হাওয়া লেগেছে মানে প্রত্যক্ষ পরোক্ষভাবে ভারত নিধনের, সেটা কোথায় গিয়ে ঠেকে সেটাই এখন দেখার বিষয়। যারা দেশকে নিয়ে সবসময় ভাবেন, যারা দুশ্চিন্তায় আছেন দেশকে নিয়ে, যারা ভাবছেন কালকে কি হবে, কালকে কি হবে, আমরা কোন পথে চলছি, তাদের জন্য সুখবর। সুখবর ইন দ্যাট সেন্স যে আপনারা হয়তো এতক্ষণে জেনে গেছেন যে আজকে বিরাট একটা সংহতি সমাবেশ আছে। সেটা বাংলাদেশের যতগুলো রাজনৈতিক দল আছে সবগুলো মিলিয়েই সেটা করছে। সেটা বিএনপি আছে, জামায়াত ইসলামী আছে, ইসলামী আন্দোলন আছে, হেফাজতে ইসলাম আছে, এনসিপি আছে, নাগরিক পার্টি আছে, বিভিন্ন দল, জুনায়েদ সাহেবের দল আছে, মান্না সাহেবের দল আছে, সবাই মিলে 22টি দল এই সংহতি সমাবেশ করছে। এদের একটা প্রি সমাবেশ মিটিং অলরেডি গতকালকে হয়ে গেছে, সেখানে সবাই উপস্থিত ছিলেন। সেখান থেকে ডিক্লারেশনটা এসছে আমাদের এখন এক হবার সময় এসছে, এবং খুব সম্ভব যতদূর শোনা গেছে জাতীয় পার্টিকে ব্যান করার ব্যাপারে তারা একটা জায়গা আসবে এবং একটা সময় বেঁধে দিবে সরকারকে। এখন অনেকেই প্রশ্ন করেন জাতীয় পার্টিকে কেন ব্যান করা হবে, আবার অনেকেই বলেন কেন ব্যান করা হবে না। কারণ আপনি যদি আওয়ামী লীগকে ব্যান করতে পারেন তাহলে জাতীয় পার্টিকে কেন ব্যান করবেন না সেটা কিন্তু তর্ক সাপেক্ষ। কারণ আওয়ামী লীগের সাথে সারা জীবনই জাতীয় পার্টি একাট্টা হয়ে ছাগলের 3 নাম্বার বাচ্চা হইয়া আওয়ামী লীগের সর্বনাশগুলা এরাই করছে। এরা যদি তখন একটু হইলেও সদয় হইতো বা একটু হইলেও প্রতিবাদী হইতো, যেমনটি ধরেন খালেদা ম্যাডামকে যখন সেই জেলখানায় নিয়ে রেখা দিয়েছিল, একটা এমন জেলখানা নাজিমুদ্দিন রোডের যেখানে কোনো কয়েদি নাই, একমাত্র একটা পুরনো জেলখানায় উনি একা আছেন এতগুলো দিন, সাথে ফাতেমা নামে তার একটা কাজের মেয়েকে দিয়ে রাখা হয়েছে। এবং পৃথিবীর ইতিহাসে এইটাই প্রথম যে আপনি কোনো অন্যায় ছাড়া জেল খাটলেন। খালেদা ম্যাডাম তো খাটছেনই, ফাতেমাও খাটছেন। তখন কি জাতীয় পার্টি একবার আওয়ামী লীগকে বলতে পারতো না? তখন কি জাতীয় পার্টি আওয়ামী লীগকে বলতে পারতো না যে আমরা আপনাদেরকে এমনভাবে সাপোর্ট দিচ্ছি, আপনারা একটা কাজ করেন, ম্যাডাম অসুস্থ, তাকে বিদেশ যাওয়ার পারমিশন দেন? পারতো, করে নাই ভাই। জাতীয় পার্টি কেন 14 দলের কেউই করে। রাশেদ খান মেনন বলেন আর ইনু সাহেব বলেন, তারা তো মন্ত্রিত্ব নিয়ে ব্যস্ত ছিল। আপনারা জানেন জিএম কাদের সাহেব একসময় মন্ত্রী ছিলেন। এত সুখ সুবিধা পাওয়ার পর যদি অন্যান্য আওয়ামী নেতাদের দোষ হয়ে থাকে তাহলে এদেরও দোষ আছে, এদেরকে ব্যান করা উচিত। এটা আমার ব্যক্তিগত মতামত, আমার মতের সাথে অনেকেই মতের মিল নাও হতে পারে, কিন্তু এটাই সত্য যে আপনি আওয়ামী লীগকে ব্যান করেছেন, জাতীয় পার্টিকে বা 14 দলকে আপনি বেকসুর খালাস দিয়ে দিয়েছেন। মামলা থাকবার পরেও তাদেরকে অ্যারেস্ট করছেন না। কোন এক মহাশক্তি তাদের পিছনে আছে, সেই মহাশক্তিকে নিজেদের শক্তি দিয়ে পরাজিত করবার জন্য এই যে সংহতি সমাবেশ হচ্ছে। সমগ্র দল, বাংলাদেশের যতগুলো দল আছে 22টি দল, যারা রানিং, যারা বড় বড় দল, বিএনপি সহ, তারাই সমাবেশ করছে। এবং এখান থেকে আমার মনে হয় আর জাতীয় পার্টির বেঁচে যাওয়ার কোনো পথই থাকবে না।
তো যারা দেশকে ভালোবাসেন, যারা ঢাকায় আছেন, এই সংহতি সমাবেশে যাবেন, যে নিজের মতবাদ দিতে না পারেন তাদের সাথে একাত্ম হবেন। যদি এরকম কোনো সিচুয়েশন হয় যে জাতীয় পার্টিকে ব্যান করবার জন্য এই 22 দল একাত্ম হয়ে একটা আন্দোলনে যে এবার হুমকি দেয় বা 48 ঘন্টা সময় দেয়, তাহলে ইউনূস স্যার কোনো উপায়ন্তর না থেকে জাতীয় পার্টিকে ব্যান করে দেবে। বাজারে এমনও খবর ছিল যে জাতীয় পার্টিকে চায় বিএনপি যেন জাতীয় পার্টিকে ব্যান করা না হয়। তাহলে বিএনপির যে চালটা ছিল বাজারের কথা, যে যদি কোনো কারণে এনসিপি বা ইসলামী ঐক্যজোট ইলেকশনে না আসে, তাহলে জাতীয় পার্টিকে বিরোধী দল বানিয়ে বিএনপি সরকার গঠন করবে এবং সরকার পরিচালনা করবে। সেই কথা সত্য নয়। তার বড় প্রমাণ হলো, যদি তাই হতো তাহলে বিএনপি এই যে সংহতি সমাবেশ হচ্ছে তাতে অংশগ্রহণ করতো না। বিএনপি যে ভুলগুলো আগে করেছে সামনে আর করবে বলে মনে হয় না। বিএনপি এটা বুঝে গেছে যে আমি যদি কোনো কারণে এই জাতীয় পার্টিকে নিয়ে একটি সরকার গঠন করি, জাতীয় পার্টি বিরোধী দল আর আমরা প্রধান দল, তাহলে আমার সরকারকে নিয়ে সারা বিশ্বে একটা তোলপাড় হবে এবং সেই সরকার বেশি দিন টিকবে না। এটা বিএনপি বুঝে গেছে। জাতীয় পার্টির মতো একটা মানে কি বলবো, ছাগলের 3 নাম্বার বাচ্চা হিসাবে সংসদে এসে বসুক বিরোধী দল হিসাবে। দেখেন, যদি আওয়ামী লীগের সময় একটা শক্ত সামর্থ্য বিরোধী দল থাকতো, তাহলে আওয়ামী লীগ এত বড় বড় ভুলগুলো করতে পারতো। এখন অনেকেই বলতে পারেন ইলেকশন কি হবে? হবে ভাই, ইউনূস স্যার বলে দিয়েছেন ইলেকশন হবে, ইলেকশন হবে। হ্যাঁ, এখন আপনারা অনেকেই প্রশ্ন করতে পারেন তাহলে আমাদের পিআরের কি অবস্থা, আমাদের সেই জুলাই সনদের কি অবস্থা? আমি যতদূর বুঝি জুলাই সনদ পাস হবে। বিএনপিকে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার নিয়ে বসে বলবে যে আপনারা জুলাই সনদটা পাস করে দিন, এটা আইনি বৈধতা দিয়ে দিন। এবং এর পরিবর্তে ইউনূস স্যার হয়তোবা জামায়াতে ইসলামকে বলবে পিআরটা বাদ দেন, পিআর ছাড়া আপনারা নর্মাল ইলেকশনে আসেন এবং ছাড় কিছু আপনাকেও দিতে হবে, কিছু আমাকেও দিতে হবে। হিন্দিতে একটা কথা আছে, কুছ লেনে কা কুছ দেনে কা। এখন যদি কুছ লেনে কা কুছ দেনে কা না করে আপনি যদি বলেন সব কিছু বিচার মানলাম কিন্তু তাল গাছটা আমার, তাহলে তো দেশে শান্তি আসবে না। আমার যেটা হিসাব, ইউনূস স্যার চিরেই এই 3টা পার্টিকে নিয়ে বসবে, বিএনপি, জামাত ইসলাম, এনসিপি, যাদের দাবি দেওয়াগুলো আছে। এর মধ্যে এনসিপির প্রধান দাবি জুলাই সনদ পাস করা বা জুলাই সনদকে আইনি বৈধতা দেওয়া। বিএনপিকে কনভিন্স করে ইউনূস স্যার এটা করিয়ে ফেলবেন এবং বিএনপিকে বলবে আপনি এইটুকুন ছাড় দিন। জামায়াত ইসলামকে রিকোয়েস্ট করে বলবে আপনি পিআরটা ছাড় দিন। হতে পারে এমন একটা কিছু, আমার কথা যে হবে এমন কোনো কথা নেই, এমন একটা আওয়াজ শোনা যাচ্ছে যে কিছু ছাড় না দিলে শুধু আপনি একাই নিয়ে যাবেন, আমি কিছু পাবো না, তা কিন্তু হয় না। এখানে আরেকটা কথা বলে রাখি, যে যারা ভাবছেন যে সিট ভাগাভাগি নিয়ে বিএনপির সাথে এনসিপির একটা সমঝোতা হচ্ছে, তারা ভুল রাস্তায় যাচ্ছেন। বাংলাদেশি অনেক কন্টেন্ট ক্রিয়েটারকে দেখলাম, ওনারা বলতে চাচ্ছেন এবং আমেরিকা থেকেও একজন বলেছে যে এই যে এনসিপির ছেলেপেলেরা গিয়ে যে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে 1 সেপ্টেম্বর একটা সমঝোতা করে এসছে, তারা 5টি বা 10টি সিট পাবে। এটা একটা নেহায়েত মিথ্যে কথা। এনসিপি যদি সিট ভাগাভাগির রাজনীতি করতে চাইতো তাহলে অনেক আগেই করতো। এনসিপি যদি কম্প্রোমাইজের রাজনীতি করতে চাইতো তাহলে হাসিনার সাথে কম্প্রোমাইজ করতে পারতো। বারবার বলেছি, অনেক বড় বড় অফার ওদের জন্য ছিল। ওরা এগুলো চায় না। ওরা চায় দেশে একটা নতুন সংস্কার হোক, দেশে একটা নতুনভাবে দেশ চালিত হোক, যে সরকারি আসুক সে যেন স্বৈর শাসক না হয়। এই ধারণায় ওরা এই দলটা গঠন করেছে এবং এরা যদি এখন কোনো কারণে 5টা বা 10টা সিট নিয়ে বিএনপির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বিএনপিতে ঢুকে যায়, তাহলে আপনি কি মনে করছেন যিনি দেখছেন তাকে জনগণ ক্ষমা করে দেবে? ক্ষমা করে দেবে না। সেইটা হবে না। যেটা হবার সেটাই হবে, যে কোনো উপায় হোক। পিআর পদ্ধতি যেহেতু বিএনপি চায় না, হয়তো বা পিআর পদ্ধতি থেকে সরকার জামাত ইসলামকে সরিয়ে আনবে বা ইসলামী ঐক্যজোটকে সরিয়ে আনবে, এর নর্মাল ইলেকশন দিয়ে দিবে। এবং যেহেতু এনসিপির দাবি ছিল বা দাবি আছে যে কোনো উপায়ে জুলাই সনদকে আইনি বৈধতা দিতে হবে, সেটা এনসিপিকে দেওয়ার জন্য বিএনপিকে হয়তোবা ইউনূস স্যার রাজি করাবে এবং এমন করেই 12 তারিখে বা 15 তারিখে ফেব্রুয়ারি মাসে ইলেকশন হবে। কারণ ইউনূস স্যার একটি কথা বলে রাখবেন, একটি ভালো ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন দেওয়ার জন্য ইউনূস স্যার মরিয়া হয়ে আছেন এবং এটা দিয়ে উনি চলে যাবেন। উনি আর থাকতে চাচ্ছেন না। অনেকেই বলছেন উনি প্রেসিডেন্ট হয়ে যাবেন, হ্যাঁ হবেন, কেন হবেন, সব বোগাস কথা। উনি কিছুই হবেন না। উনি এখন এখান থেকে এমন অবস্থা হয়েছে যে ছেড়ে দে মা কেঁদে বাঁচি। উনি যদি বুঝতে পারতো যে এত মারপ্যাচ, মানে পলিটিক্সে এত মারপ্যাচ, তাহলে ইউনূস স্যার কখনোই এখানে আসতো না। উনি তো ভালোই ছিলেন। উনি এসছেন, উনি আসার পর বুঝতে পেরেছেন যে এখানে কোনো কাজই এত সহজে করা সম্ভব নয়। এত বড় বড় এক্সপার্ট উনি বিদেশ থেকে এলে 1টি বছর ঐকমত্য করাতে পারলেন না। এটা কি ইউনূস স্যার বুঝেন না যে আমাদের দেশের পলিটিক্যাল সিচুয়েশন কি, আমাদের দেশের পলিটিক্যাল পার্সনদের ভাবনা কি? এখানে এত সহজেই সব কিছু সমাধান হবার কথা নয়। প্রিয় দর্শক, আমি আশা করছি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন। সাথে ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতন এখানে শেষ করছি। ফিরে আসছি আগামী দিনে অন্য কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।